আচ্ছা, আমরা আগে একটা গ্যাস পড়েছি প্রিভিয়াস অধ্যায়ে, সেখানে দেখেছি অক্সিজেন গ্যাস সম্পর্কে আমরা জেনেছি। তো অক্সিজেন গ্যাস বলতে গিয়ে আমি এখন একটা জিনিস বলে নিই। ওখানে দেখবে অক্সিজেন গ্যাস জোসেফ প্রিস্টলি আবিষ্কার করেন, আমি 1974 বলেছিলাম, ওটা 1974 নয়, 1774 হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি হাইড্রোজেন। হাইড্রোজেন সিম্বল তোমরা সবাই জানো, সকলেই। সিম্বল বা চিহ্ন হচ্ছে এইচ, সংকেত বা ফর্মুলা H2। হাইড্রোজেনের ভ্যালেন্সি আমরা জানি মনোভ্যালেন্ট কি 1। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত 1। পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস হচ্ছে 1। আণবিক ভর মলিকুলার মাস কত, ফর্মুলা গঠন করছে 1 মলিকুল H2, তাহলে মলিকুলার মাস হচ্ছে 1 × 2 2। নেক্সট আসছে কি হাইড্রোজেন গ্যাস ডিসকভার কে না রবার্ট বয়েল 1660 এবং নেমড বাই ল্যাভোসিয়ার ইন 1783। তো এই হাইড্রোজেন কথার অর্থ হলো জল উৎপাদক। কেন জল উৎপাদক বলা হচ্ছে না, হাইড্রোজেন হলো তীব্র জারক, এই তীব্র বিজারক। হাইড্রোজেন যে তীব্র বিজারক, সে কি করছে না বাতাসের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করে, সেই জন্য এটাকে বলা হয় জল উৎপাদক। তো আমরা দেখব এবারে হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন। হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন পড়তে গিয়ে প্রথম আমরা পড়ে নেব ল্যাবরেটরি প্রিপারেশন। দেখো, আমরা প্রত্যেকটা গ্যাস প্রিপারেশন বলেছিলাম যে 5টা পয়েন্ট, 5 পয়েন্টস আর মাস্ট বি রিমাইন্ডেড। 5 পয়েন্টস কি কি না, রিয়েক্টেন্ট অর্থাৎ বিক্রিয়ক, প্রিন্সিপল বা নীতি, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমিত রাসায়নিক সমীকরণ, গ্যাস কালেকশন বা সংগ্রহ, এবং পিউরিফিকেশন বা বিশুদ্ধিকরণ। ফার্স্ট আসছি আমরা বিক্রিয়ক অর্থাৎ রিয়েক্টেন্ট কি না, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্ক গ্র্যানুলাস, অর্থাৎ এখানে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ে, ইমপিওর জিঙ্ক গ্র্যানুলাস। নেক্সট প্রিন্সিপাল, সাধারণ উষ্ণতায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের ছিবড়ের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস ও জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। অর্থাৎ at room temperature dilute sulfuric acid reacts with zinc granulars, impure zinc granulars to produce hydrogen gas and zinc sulfate. Balanced equation এ তোমরা জানো ব্যালেন্সড ইকুয়েশনে কি রিয়েক্টেন্ট এবং অ্যারো সাইন, ইকুয়াল সাইনের উপরে সবসময় কন্ডিশন, দেন রাইট সাইডে প্রোডাক্ট। তাহলে ডাইলিউট H2SO4 প্লাস Zn, রুম টেম্পারেচার জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস H2। নেক্সট আসছি গ্যাস সংগ্রহ, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস প্রিপারেশনে তোমরা উল্প বোতলটা নিশ্চয়ই দেখেছো। যখন আমরা ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট দেখেছিলাম, এই যে উল্প বোতল, এই উল্প বোতলের একদিকে দেওয়া থাকে দীর্ঘনল ফানেল বা থেসেল ফানেল, অন্য একটা আদার্স মুখের সাথে অ্যাটাচ করা থাকে কি ডেলিভারি টিউব, আবার একটা গ্যাস জারে, গ্যাস কন্টেনারে ওয়াটার ফিল্ড আপ গ্যাস কন্টেনারের সাথে কানেক্টেড করা থাকে। তো এখানে কি হয় না, প্রডিউসড গ্যাস ক্যান বি কালেক্টেড বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। এই যে এই গ্যাস জারটা ওয়াটার ফিল আপ করা থাকে, এটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট বাই ওয়াটার গ্যাস কালেকশন। জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয় উল্প বোতলে। এবারে বিশুদ্ধিকরণ বা পিউরিফিকেশন। তাহলে এই যে ল্যাবরেটরি প্রিপেয়ার্ড গ্যাসের মধ্যে কি আর্সাইন, ফসফিন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার বা ময়েশ্চার অশুদ্ধি রূপে থাকে। কিভাবে আমরা এটাকে পিউরিফাই করব? পিউরিফাই করার জন্য কি করা হয় না, ইউ আকৃতির কতগুলো নলের সাথে ফিট আপ করা থাকে। কি করছি না, ফার্স্ট নলে, তাহলে ইমপিওর হাইড্রোজেন গ্যাস এখানে কি আছে H2S, আর্সাইন, ফসফিন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ময়েশ্চার সব মিশে আছে। ফার্স্টে পাস করাচ্ছি কোয়ার মধ্যে দিয়ে লেড নাইট্রেট সলিউশনের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, কার জন্য টু রিমুভ H2S গ্যাস। নেক্সট
এটাকে আবার সেকেন্ড ইউ আকৃতির নলের মধ্যে দিয়ে যেখানে কন্টেন করা আছে কি সিলভার সালফেট সলিউশন। সিলভার সালফেট সলিউশন ইউজড টু রিমুভ আর্সাইন এবং ফসফিন। নেক্সট কনসেন্ট্রেট কোস্টিক পটাশ সলিউশন বা কনসেন্ট্রেট কেওএইচ সলিউশনের মধ্যে পাস করেছে টু রিমুভ, এটা বেস, তার মানে রিমুভ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যাসিডিক অক্সাইডকে রিমুভ করার জন্য। নেক্সট টু পাস থ্রু P2O5 ফসফরাস পেন্টোক্সাইডের মধ্যে দিয়ে টু রিমুভ ওয়াটার ভেপার। এখানে ওয়াটার ভেপার ব্যবহার করা, ওয়াটার ভেপারকে অ্যাবজর্ব করে নিচ্ছে। নেক্সট যে পিওর হাইড্রোজেন গ্যাস কালেক্ট করছি কার না ওভার মার্কারি, কালেক্টেড ওভার মার্কারি। তাহলে এইভাবে তোমরা পিউরিফিকেশনটা যদি মনে রাখো তাহলে দেখো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট lead nitrate টু রিমুভ H2S, নেক্সট সিলভার সালফেট টু রিমুভ ASH3 এবং অর্থাৎ আর্সাইন অ্যান্ড ফসফিন, নেক্সট KOH সলিউশন টু রিমুভ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নেক্সট P2O5 টু রিমুভ ওয়াটার ভেপার। নেক্সট আমরা আসছি আদার্স মেথড। আদার্স মেথড পড়তে গিয়ে দেখো ওয়াটারের ইলেকট্রোলিসিস, ইলেকট্রোলিসিস আমরা আগেই পড়ে এসেছি অক্সিজেনের সময়। তো অক্সিজেনের সময় যখন পড়েছি সেখানে আমরা দেখেছিলাম অ্যানোডে অক্সিজেন গ্যাস। তাহলে এই অ্যানোডে আমরা কি দেখছিলাম, অ্যানোডে অক্সিজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস। এখন আমরা দেখব যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস কালেক্ট করছি। তো ওয়াটার ইলেকট্রোলিসিসের পরে ভেঙে যাচ্ছে H প্লাস অ্যান্ড OH মাইনাস। H প্লাস এবং OH মাইনাস, H প্লাস কোথায় আসবে নেগেটিভ ইলেকট্রোডে, মানে ক্যাথোড। H প্লাস প্লাস ইলেকট্রন টেক আপ করে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস। নাম্বার 2 ধাতু দ্বারা হাইড্রোজেনের প্রতিস্থাপন, অর্থাৎ রিপ্লেস অ্যাসিডিক হাইড্রোজেন রিপ্লেসড বাই মেটাল। কি না এটা পড়তে জানতে হলে এইভাবে যে প্রডিউস করতে হলে আমাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মনে রাখতে হবে। তাহলে তড়িৎ রাসায়নিক যে শ্রেণী, তড়িৎ রাসায়নিক শ্রেণীর যত উপরের দিকে যে মেটালগুলো আছে তাদের প্রতিস্থাপন ধর্ম কি অনেক বেশি, যত নিচের দিকে আছে তাদের প্রতিস্থাপন ধর্ম কম। তাহলে উপরের দিকের ধাতুগুলো, কিন্তু উপরের দিকের ধাতুগুলোর মধ্যে আবার পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি এগুলো খুব তীব্র তড়িৎ ধনাত্মক, তীব্র তড়িৎ ধনাত্মক হয় কি হচ্ছে না এদের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়াটি খুব দ্রুত গতিতে ঘটে, ফলে বিস্ফোরণ ব্লাস্ট করতে পারে, দুর্ঘটনা। সেই জন্য এগুলো থেকে পড়া হয় না কি না হাইড্রোজেনের জাস্ট উপরে যে সমস্ত মেটালগুলো অর্থাৎ জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বা লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কি করসপন্ডিং মেটাল সল্ট, এই করসপন্ডিং মেটাল সল্ট উৎপন্ন করবে। আর হাইড্রোজেন গ্যাস কি জিঙ্ক প্লাস ডাইলিউট H2SO4, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম প্লাস HCl MgCl2 বা এখানে যদি H2SO4 নিতাম MgSO4, আয়রন প্লাস H2SO4 FeSO4 প্লাস H2 এবং অ্যালুমিনিয়াম প্লাস HCl AlCl3 প্লাস H2। এখানে যদি অ্যালুমিনিয়াম প্লাস H2 অ্যালুমিনিয়াম সালফেট প্রডিউস হতো। তাহলে if copper reacts with dilute H2SO4 then what happens? if কপার দ্বারা কি আমরা কপারের সঙ্গে রিঅ্যাকশন ঘটিয়ে H2SO4 বা HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কি আমরা H2SO4 প্রডিউস করতে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারি না। কেন না তার কারণ হচ্ছে কপার রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের ঠিক নিচে আছে, এর ফলে কি যে কপারের রিঅ্যাক্টিভিটি হাইড্রোজেনের থেকে কম, সেই জন্য কি কপার হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না বা প্রতিস্থাপন করতে পারে না, ফলে হচ্ছে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয় না। নেক্সট আমরা দেখছি ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায়। তাহলে এই যে রেডিওঅ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী যদি আমরা দেখি এখানে ধাতুর সক্রিয়তা অনুযায়ী ধাতু কি না ওয়াটারের বিভিন্ন কন্ডিশনে অর্থাৎ ঠান্ডা জল হট ওয়াটার, এই ঠান্ডা জল বা কোল্ড ওয়াটার, হট ওয়াটার গরম বা ফুটন্ত জল এবং স্টিমের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, অর্থাৎ যত অ্যাক্টিভ মেটাল হবে তত ওয়াটারে সে কোল্ড কন্ডিশনের সাথে রিঅ্যাকশন করবে, যত যেই মেটালটা যত বেশি লো রিঅ্যাক্টিভ হবে সে তখন ওয়াটারের স্টিমের সঙ্গে তাকে হাইলি এনার্জি দিয়ে রিঅ্যাকশনটা ঘটাতে হবে। যেমন আমরা জানি সোডিয়াম বা ক্যালসিয়াম খুব ভেরি অ্যাক্টিভ মেটাল, সেই জন্য কি হয় না সোডিয়াম বা ক্যালসিয়াম
বা পটাশিয়াম এগুলো কি না ঠান্ডা জলের সঙ্গে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। আবার ম্যাগনেসিয়ামের রিঅ্যাক্টিভিটি সোডিয়াম বা ক্যালসিয়ামের থেকে বেশি কম, কিন্তু আয়রনের থেকে বেশি হয় কি ম্যাগনেসিয়াম না বয়েলড কন্ডিশনে বয়েলড কন্ডিশনের সঙ্গে বয়েলড ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে কি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। কিন্তু আয়রনের রিঅ্যাক্টিভিটি খুব কম হয়। আয়রন কার না স্টিমের সঙ্গে রিঅ্যাক্ট করে আয়রন অক্সাইড বা এটাকে বলছি আমরা ফেরাসোফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড উৎপন্ন করছে এবং হাইড্রোজেন গ্যাস প্রডিউস করছে। নেক্সট আসছি ধাতু বা অধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়া, অর্থাৎ মেটাল বা বেস রিঅ্যাক্টস উইথ মেটাল বা নন মেটাল। কি না জিঙ্ক বা অ্যালুমিনিয়াম কনসেন্ট্রেট NaOH এর সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে না সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস সোডিয়াম অ্যালুমিনেট বা এবং হাইড্রোজেন গ্যাস। নেক্সট আসছি নন মেটাল, তাহলে মেটাল এবং নন মেটালের সঙ্গে কি সিলিকনের সঙ্গে স্ট্রং বেস কে না NaOH বা KOH এর সঙ্গে রিঅ্যাকশন করে কে সোডিয়াম সিলিকেট বা পটাশিয়াম সিলিকেট উৎপন্ন করছে। সোডিয়াম সিলিকেট এবং হাইড্রোজেন গ্যাস বা পটাশিয়াম সিলিকেট বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। ফ্রম মেটাল হাইড্রাইডের সঙ্গে ওয়াটারের রিঅ্যাকশনে কি করসপন্ডিং ধাতব মেটাল হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস। লিথিয়াম হাইড্রাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় লিথিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম হাইড্রাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। নেক্সট আসছি কার্বন। কি কার্বনের সঙ্গে রিঅ্যাকশনে তাহলে শ্বেততপ্ত কার্বনের উপর দিয়ে স্টিম চালনা করলে জল কার্বন দ্বারা বিজারিত হয়ে হাইড্রোজেন উৎপন্ন করে এবং কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে। কার্বন মনোক্সাইড C+H2O রিপ্রোডিউস কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এই যে মিক্সচার কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিক্সচার, দিস মিক্সচার ইজ নোন অ্যাজ ওয়াটার গ্যাস। অর্থাৎ if steam is passed over the red hot charcoal then produced carbon monoxide and hydrogen gas, the mixture of carbon monoxide and hydrogen gas is known as water gas. নেক্সট আমরা আসছি কতগুলো কন্ডিশন দেখব। তাহলে ল্যাবরেটরি প্রিপারেশন তো আমরা দেখলাম। এই ল্যাবরেটরি প্রিপারেশনে কি না হয় in laboratory preparation of hydrogen gas why we cannot use pure zinc, আমরা বিশুদ্ধ জিঙ্ক কেন ব্যবহার করি না, তার কারণ হচ্ছে না if we use the pure zinc then zinc reacts with acid H2SO4 dilute acid to produce zinc sulfate plus hydrogen gas, but the reaction is very slow reaction এবং as a result স্লো রিঅ্যাকশন হওয়ার জন্য কি হচ্ছে না as a result জিঙ্ক সালফেট, এই যে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, যে জিঙ্ক সালফেটটা কার না এই যে জিঙ্কের ছিবড়ের ওপরে একটা আস্তরণ তৈরি করে একটা কাভার তৈরি করে দেয়। এর ফলে কি হচ্ছে না অ্যাসিড আর কার সংস্পর্শে আসতে পারে না না জিঙ্কের সংস্পর্শে, অ্যাসিড আর জিঙ্কের সংস্পর্শে আসতে পারে না। অ্যাসিড জিঙ্কের সংস্পর্শে আসতে পারে না, জিঙ্কের সংস্পর্শে আসতে পারে না, ফলে কি হয়ে যায় রিঅ্যাকশনটি বন্ধ হয়ে যায়। নেক্সট আমরা আসছি কোথায় না ইন ল্যাব প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস হোয়াই উই ক্যান নট ইউজ কনসেন্ট্রেট অ্যাসিড কেন ব্যবহার করা হয় না। তাহলে ফার্স্ট কারণ দেখবো আমরা কনসেন্ট্রেট যে অ্যাসিডগুলো কেন ব্যবহার করা হয় না।
এর কারণ হচ্ছে না কনসেন্ট্রেট অ্যাসিড গুলো হলো কি না তীব্র জারক অ্যাসিড অর্থাৎ স্ট্রংলি অক্সিডেন্ট তীব্র জারক অ্যাসিড। এই যে কনসেন্ট্রেট অ্যাসিড তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য এগুলো কি হয়ে যায় না ভেঙে গিয়ে ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন ফর্ম করে H2O প্লাস SO2 প্লাস O। এই যে ন্যাসেন্ট অক্সিজেন ফর্ম করছে, এই ন্যাসেন্ট অক্সিজেন কি করছে না মেটালের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন হাইড্রোজেনের সঙ্গে ন্যাসেন্ট অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করে। তাহলে আলটিমেট আমরা প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি না হাইড্রোজেন গ্যাস পাচ্ছি না, এখানে জল উৎপন্ন হয়ে যাচ্ছে। একই রকম ঘটে বিক্রিয়াগুলো দেখলেই আমরা বুঝতে পারবো H2SO4 বা কনসেন্ট্রেট HNO3 এর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। Zn প্লাস H2SO4 জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন প্লাস ন্যাসেন্ট অক্সিজেন H2O। ওভারঅল রিঅ্যাকশন Zn প্লাস 2H2SO4 সমান ZnSO4 প্লাস 2H2O প্লাস SO2। তাহলে আলটিমেট প্রোডাক্ট হিসাবে কি আমরা হাইড্রোজেন পাচ্ছি না, সেই জন্য এখানে ব্যবহার করা হচ্ছে না। একই রকম ঘটনা ঘটে HNO3 এর ক্ষেত্রেও। HNO3 H2O প্লাস NO2 প্লাস O ন্যাসেন্ট অক্সিজেন। Zn প্লাস HNO3 ZnNO3 তার হোল 2 প্লাস H2O ZnNO3 তার হোল 2 প্লাস H2 2HNO3 প্লাস H2। এই H2 প্লাস O ন্যাসেন্ট অক্সিজেন রিঅ্যাক্টস উইথ H2O। তাহলে ওভারঅল রিঅ্যাকশন কি Zn প্লাস 4HNO3 ZnNO3 তার হোল 2 প্লাস H2O প্লাস NO2 2H2O প্লাস 2NO2। দুটো ক্ষেত্রেই দেখো আমরা একই ঘটনা দেখলাম। নেক্সট আমরা 3 নম্বর পয়েন্ট আসছি, হোয়াই উই ক্যান নট ইউজ কনসেন্ট্রেট HCl। না আমরা জানি গাঢ় HCl কি না কনসেন্ট্রেট HCl খুব উদ্বায়ী। তাহলে কনসেন্ট্রেট HCl যেহেতু খুব উদ্বায়ী, এর ফলে কি ঘটবে না গাঢ় HCl খুব উদ্বায়ী হওয়ায় কনসেন্ট্রেট HCl খুব উদ্বায়ী হওয়ার জন্য আমরা যদি কনসেন্ট্রেট HCl কে ব্যবহার করি তাহলে কনসেন্ট্রেট HCl উদ্বায়ী হওয়ার জন্য কি হবে না প্রডিউসড হাইড্রোজেন গ্যাসের সঙ্গে ইম্পিউরিটি হিসাবে কে কে মিশতে পারে, ইম্পিউরিটি হিসাবে HCl ভেপার এবং ক্লোরিন গ্যাস ইম্পিউরিটি হিসাবে মিশতে পারে, মিশে যাবে, সেই জন্য আমরা এটাকে ব্যবহার করছি না।